হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 25+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। আজকের আমাদের প্রথম প্রশ্নতে বলা রয়েছে, কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সারটি হয়ে যাবে ব্যাঙ্গালোরকে বলা হয় ভারতের বিজ্ঞান নগরী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ব্যাঙ্গালোর কি? ব্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটকের রাজধানীর নাম। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে এই ব্যাঙ্গালোরে এখানেই রয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সদর দপ্তর। এছাড়াও তোমরা মনে রাখবে ন্যাশনাল এরোনটিক্যাল ল্যাবরেটরির হেডকোয়ার্টারও রয়েছে এই বেঙ্গালুরুতেই। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে বেঙ্গালুরুকে আর কি বলা হয়? সিলিকন সিটি বলা হয়। সিলিকন সিটি বলা হয় বেঙ্গালুরু শহরকে। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা আরও মনে রাখবে কলকাতাকে কি বলা হয়? কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী বলা হয়। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে মুম্বাইকে কি বলা হয়? মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার বলা হয় এই মুম্বাই শহরকেই। এছাড়াও মনে রাখবে মুম্বাই বন্দর হচ্ছে সবচেয়ে বড় প্রাকৃতিক বন্দর। ওকে, এছাড়াও চেন্নাই বন্দরের কথা যদি বলা হয়, সবচেয়ে বড় বন্দর হচ্ছে কৃত্রিম বন্দর হচ্ছে চেন্নাই বন্দরগাঁও। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরনের বন্দর? হুগলি নদীর তীরে কলকাতা শহরটি রয়েছে এবং এই কলকাতার বন্দরটি কোন ধরনের বন্দর যদি বলা হয়, তোমরা মনে রাখবে এটি হচ্ছে একটি নদী বন্দর। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে মুম্বাইয়ের কথা যদি বলা হয়, মুম্বাই বন্দরটি কি হচ্ছে? ভারতের সবচেয়ে সমুদ্র বন্দর। সবচেয়ে বড় সমুদ্র বন্দর হচ্ছে মুম্বাই বন্দরগাঁও। ওকে, এছাড়াও মনে রাখবে যা মাল পরিবহন এবং বাণিজ্যের আমদানির জন্য প্রথম স্থানে রয়েছে। এছাড়াও রপ্তানির দিকের কথা যদি বলা হয়, সেখানে তোমরা মনে রাখবে মারমাগাঁও বন্দর। ওকে, মারমাগাঁও বন্দর এটি হচ্ছে রপ্তানির দিক থেকে সবচেয়ে বড় বন্দর এবং আমদানির দিক থেকে হচ্ছে মুম্বাই বন্দরগাঁও। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, গীতা রহস্য নামক পুস্তকটি কার রচনা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বালগঙ্গাধর তিলকের রচনা। তিনি কি নামে পরিচিত? তিনি লোকমান্য নামে পরিচিত। তার বিখ্যাত উক্তি হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার। এটাও তোমাদের পরীক্ষাতে এসে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, উজ্জ্বলা সোনা বা সাদা সোনা কাকে বলা হয়? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে কার্পাসকে বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক গম উৎপাদক রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরপ্রদেশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উত্তরপ্রদেশ জনসংখ্যার দিক থেকে প্রথম স্থানে রয়েছে এবং হেক্টর প্রতি গম উৎপাদনের কথা যদি বলা হয় হেক্টর প্রতি, সেটা হয়ে যাবে পাঞ্জাব রাজ্য হচ্ছে হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। ঠিক আছে, এছাড়াও মনে রাখবে সর্বাধিক পাট উৎপাদক রাজ্যের কথা যদি বলা হয়, সর্বাধিক পাটের কথা যদি বলা হয় সেটা হয়ে যাবে পশ্চিমবঙ্গ রাজ্য এবং কফি উৎপাদনের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে কর্ণাটক রাজ্য প্রথম স্থানে রয়েছে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ইন্দিরা গান্ধীর মৃত্যু কত সালে হয়? এই প্রশ্নটা আমি তোমাদেরকে অনেকবার করিয়েছি, আশা করি প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারবে। রাইট উত্তরটি হয়ে যাবে 1984 সাল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি কে ছিলেন? তিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম মহিলা প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী এবং 1971 সালে তিনি ভারত রত্ন পান। এটাও তোমাদের পরীক্ষাতে আসে যে ভারত রত্ন কত সালে পান? 1971 সালে তিনি পান।
ওকে। এবং গরিবি হাঁটাও উক্তিটি কার যদি বলা হয়, গরিবি হাঁটাও এই উক্তিটি হচ্ছে ইন্দিরা গান্ধীর উক্তি। এছাড়াও তোমরা আরও কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। এছাড়াও মনে রাখবে ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 সালে। রাকেশ শর্মার অর্থাৎ ভারতের প্রথম মহাকাশচারী বা মহাকাশযান উৎক্ষেপণ হয় 1984 সালে। ওকে। এছাড়াও তোমরা মনে রাখবে 1984 সালে কলকাতাতে প্রথম মেট্রো রেল শুরু হয়। এই পয়েন্টগুলো মনে রাখবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় ভাষার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সিংহলি। শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ হলো পিদুরু তালাগালা, এটাও মনে রাখবে। এবং শ্রীলঙ্কার যদি বলা হয়, শ্রীলঙ্কার শ্রী জয়বর্ধনেপুরম কোর্টে হচ্ছে সেখানকার রাজধানীর নাম। এবং দীর্ঘতম নদীর নামের কথা যদি বলা হয়, মহাবলী গঙ্গা। ওকে, মহাবলী গঙ্গা। জাতীয় পাখির কথা যদি বলা হয়, সেখানে বনমোরগ সেখানকার জাতীয় পাখি। এবং জাতীয় খেলার কথা যদি বলা হয়, ভলিবল হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় খেলা। এবং ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী রয়েছে যেটা বলা হয়, মনে রাখবে ভারত ও পক প্রণালী। ওকে, শ্রীলঙ্কার মাঝে পক প্রণালী এবং মান্নার উপসাগর অবস্থিত। এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের সবচেয়ে বেশি প্রভাব দেখা গিয়েছিল কোন ক্ষেত্রে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে গমের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব দেখা গিয়েছিল। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় যদি বলা হয়, সেখানে মনে রাখবে MS স্বামীনাথনকে বলা হয়। এবং বিশ্বের কথা যদি বলা হয়, সারা বিশ্বে সেখানে মনে রাখবে নরম্যান বোরলগ। ওকে, নরম্যান বোরলগকে বলা হয় সবুজ বিপ্লবের জনক। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, গুলমার্গ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কাশ্মীরে অবস্থিত গুলমার্গ, সোনমার্গ জম্মু কাশ্মীরে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর হচ্ছে ভারতের প্রথম স্থাপিত জাতীয় পার্ক কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে জিম করবেট ন্যাশনাল পার্ক। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। এর আগে নাম কি ছিল? জিম করবেটের আগে নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। এবং এটি ভারতের সবচেয়ে পুরনো ন্যাশনাল পার্ক। এবং এটি কিসের জন্য বিখ্যাত যদি বলা হয়, মনে রাখবে বাঘের জন্য বিখ্যাত হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। 17 নম্বর প্রশ্ন হচ্ছে বাণভট্ট কোন সম্রাটের সভাকবি ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হর্ষবর্ধনের কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে তিনি কোন বংশের ছিলেন? তিনি ছিলেন পুষ্যভূতি বংশের রাজা ছিলেন। ওকে। এছাড়াও মনে রাখবে তার উপাধি কি ছিল? তার উপাধি ছিল শিলাদিত্য উপাধি। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসে যে হর্ষবর্ধন কোন বংশের ছিলেন? পুষ্যভূতি। এবং তার উপাধির কথা যদি বলা হয় শিলাদিত্য। এবং বাণভট্টর রচিত গ্রন্থের কথা যদি বলা হয়, সেখানে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে হর্ষচরিত। ওকে, হর্ষচরিত কার রচিতা? বাণভট্টের রচনা। এবং হর্ষবর্ধনের শাসনকালে এক চীনা পর্যটক ভারতে আসেন, তার নাম হচ্ছে হিউয়েন সাং। ওকে, হিউয়েন সাং, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কোন ঘটনার পরে সম্রাট অশোক তার নীতি আদর্শ পরিবর্তন করেন? সম্রাট অশোক তার নীতি আদর্শ পরিবর্তন করেন কোন ঘটনার পর থেকে বা কোন যুদ্ধের পর থেকে? কলিঙ্গ যুদ্ধের পর। মনে রাখবে 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়। এরপর তিনি উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে কার কাছে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? উপগুপ্ত। ওকে, উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এবং অশোক রাজ্যাভিষেকের কথা যদি বলা হয় কত সালে হয়? 269 সালে তার রাজ্যাভিষেক হয়। এছাড়াও তোমাদের পরীক্ষাতে সম্রাট অশোক সম্বন্ধে কি কি প্রশ্ন আসে? সাঁচি স্তূপের কথা যদি বলা হয়, সম্রাট অশোকই নির্মাণ করেছিলেন।
ওকে, এছাড়াও সারনাথের কথা যদি বলা হয়, সারনাথের সিংহদুয়ার, এটাও সম্রাট অশোক নির্মাণ করেন। এবং তার পিতার নামের কথা যদি বলা হয়, সম্রাট অশোকের পিতার নাম কি ছিল? মনে রাখবে বিন্দুসার ছিল। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কাকে কোন সেতু যুক্ত করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গোল্ডেন গেট সেতু। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মহাবীর ছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের কথা যদি বলা হয়, প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ ছিলেন। ওকে, এবং 23তমর কথা যদি বলা হয়, 23তম তীর্থঙ্কর বা জৈন মতানুসারে জৈন ধর্মের প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয়, সেখানে তোমরা মনে রাখবে পার্শ্বনাথ ছিলেন। এবং 24তম বা শেষ তীর্থাঙ্কের কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে 24তম বা শেষ তীর্থাঙ্কর হচ্ছে মহাবীর। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? একটি প্রশ্ন আছে কবে গৃহীত হয় এবং আরেকটি প্রশ্ন আছে কবে চালু হয়। এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা কনফিউজ হয়ে ভুল উত্তর করে চলে আসো। মনে রাখবে 1949 সালের 26শে নভেম্বর। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গৃহীত হয়। মনে রাখবে সংবিধান চালুর কথা যদি বলা হয়, সংবিধান চালু হয় 1950 সালের 26শে জানুয়ারি। কী হয়? চালু হয়। মনে রাখবে বি আর আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটির সংবিধান রচনা করেন। জাতীয় পতাকা স্বীকৃতির কথা যদি বলা হয় কবে পায়, এটাও তোমাদের পরীক্ষাতে আসে, জাতীয় পতাকা কবে স্বীকৃতি পায়? জাতীয় পতাকা স্বীকৃতি পায়ের কথা যদি বলা হয়, সেখানে তোমরা মনে রাখবে 1947 সালের 22শে জুলাই। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জ কবে প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 24শে অক্টোবর 1945 সাল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ইউএনও সদর দপ্তরের কথা যদি বলা হয়, সেটা হয়ে যাবে নিউ ইয়র্কে অবস্থিত। ওকে, এবং মোট সদস্য দেশের কথা যদি বলা হয় 193টি হচ্ছে, এবং শেষের কথা যদি বলা হয় সদস্য দেশ হচ্ছে দক্ষিণ সুদান। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1835 সাল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যদি বলা হয়, কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়। এছাড়াও তোমরা মনে রাখবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলা হয়, 1916 সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এই পয়েন্টগুলো মনে রাখবে, কলকাতা বিশ্ববিদ্যালয় 1857, কলকাতা মেডিকেল কলেজ 1853, 1916 সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে 1897 সালে এটি প্রতিষ্ঠা হয়, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দের সম্বন্ধে আরও কিছু প্রশ্ন আসতে পারে, যেমন তার লেখা বিখ্যাত বইয়ের কী নাম? বিখ্যাত বইয়ের কথা যদি বলা হয়, পরিব্রাজক তার বিখ্যাত বই। ওকে, বর্তমান ভারত তার বিখ্যাত বইয়ের নাম। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে রামকৃষ্ণ পরমহংসদেব, তার আসল নাম কি? এটা আসতে পারে গদাধর চট্টোপাধ্যায়। ওকে, চট্টোপাধ্যায় হচ্ছে তার আসল নাম। এবং তার বিখ্যাত বাণীর কথা যদি বলা হয়, মনে রাখবে যত মত তত পথ। এটি হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের উক্তি। তো এই ধরনের পয়েন্টগুলো মনে রাখবে, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের প্রথম শহীদ কে ছিলেন? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে মঙ্গল পাণ্ডে।
অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি ব্যারাকপুরের সেনা ছাউনি থেকে বিদ্রোহ শুরু করেছিলেন এবং 1857 খ্রিস্টাব্দে তার ফাঁসি হয় এবং ফাঁসির সাজা দেওয়া হয় 1857-তে এবং এই 1857 সালেই মহাবিদ্রোহ সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, গরিবি হাঁটাও কার উক্তি? সঠিক উত্তর কী হবে? গরিবি হাঁটাও কার উক্তি? মনে রাখবে এই উক্তিটি হচ্ছে ইন্দিরা গান্ধীর উক্তি ছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি ভারত রত্ন পান 1971 সালে। এছাড়াও মনে রাখবে তার মৃত্যুর কথা যদি বলা হয়, তার মৃত্যু কত সালে হয়? 1984 সালে তার মৃত্যু হয়। অন্যদিকে জয় জওয়ান জয় কিষানের কথা যদি বলা হয়, জয় জওয়ান জয় কিষান এটি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি। ওকে, এছাড়া মনে রাখবে জওহরলাল নেহরুর উক্তি কি? আরাম হারাম হ্যায়, আরাম হারাম হ্যায়, এটি জওহরলাল নেহরুর উক্তি। এ ধরনের প্রশ্ন আসে বিখ্যাত উক্তি সম্বন্ধে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। আজকের ক্লাসের আমাদের লাস্ট প্রশ্ন, যেগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রথম প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ওকে, তো এই পয়েন্টগুলো তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, নেপালের সর্বোচ্চ শৃঙ্গ এবং শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের কী নাম? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।